ভালোবেসে একটা সুন্দর জীবন কিভাবে নষ্ট হয়ে যেতে পারে আজকের ভিডিওটা পুরোপুরি দেখলেই বুঝতে পারবেন। আমার নাম সামিয়া, আমার বাসায় লক্ষ্মীপুর কমলনগর। আমি 2024 সালে এসএসসি পরীক্ষার্থী ছিলাম, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আমি দুইটা পরীক্ষা দিতে পারিনি। আমরা দুই বোন দুই ভাই, আমি পরিবারের বড় মেয়ে। সমাজে আমার বাবার অবস্থা অনেক ভালো ছিল, আমরা যৌথ পরিবারের ছিলাম, সবাই একসাথেই থাকতাম। কিন্তু পারিবারিক কিছু সমস্যার জন্য আমার বাবা আমাদের নিয়ে আলাদা হয়ে যায়। আমার বাবা আমাকে রাজকন্যার মতো বড় করেছে। আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, নিজে খাইয়ে দিত আমাকে। সময়টা ছিল 2022 সাল। আমি তখন এসএসসি পরীক্ষা দিব, কিন্তু আমার কোনো মোবাইল ফোন ছিল না। অ্যাসাইনমেন্ট করার জন্য একটা মোবাইল দরকার, তাই মা বাবাকে বুঝে একটা মোবাইল কিনে দিতে বলে। বাবা বলে যদি পড়াশোনার জন্য মোবাইল দরকার হয় তাহলে পড়াশোনা বন্ধ, কারণ মোবাইল দিয়ে পড়ালেখা হবে না, আমার মেয়ে খারাপ হয়ে যাবে। মা বাবাকে অনেক বুঝিয়ে বলে, তাই বাবা একটা মোবাইল কিনে আনে। আমি এর আগে কখনো মোবাইল ধরিনি। আমি খুব সাধারণ একটা মেয়ে, আমার কোনো ছেলে ফ্রেন্ড নেই, শুধু 2-3টা মেয়ে ফ্রেন্ড আছে। স্কুলে যেতাম, আবার সোজা বাসায় আসতাম। একদিন আমার একটা ফ্রেন্ড আমাকে একটা ফেসবুক আইডি খুলে দেয়। ফেসবুকে আমার 4জন ফ্রেন্ড ছিল, ওই 4জনে মেয়ে, কোনো ছেলে ছিল না। একদিন ফেসবুকে একটা আইডিতে চোখ পড়ে আমার। আমি কেন জানি খুব মনোযোগ দিয়ে আইডির প্রতিটা পোস্ট করছিলাম। আমার খুব খারাপ লাগছিল। একটা মেয়েকে এতটা ভালোবাসার পর কিভাবে মেয়েটা অন্য একটা ছেলেকে বিয়ে করতে পারে। ছেলেটা একটা স্টোরি দিয়েছে হাত কাটার ভিডিও। আমি কেন যেন তাকে মেসেজ দিলাম। মেসেজ দিয়ে বললাম যে নিজেকে ভালোবাসতে পারে না, সে অন্যকে কিভাবে ভালোবাসবে। সে সাথে সাথে উত্তর দিয়ে বলে, আমি মেয়ে মানুষকে ঘৃণা করি, একটা মেয়ে তার জীবনটা নষ্ট করে দিয়েছে। অনেকক্ষণ মেসেজে কথা বলার পর আমরা কলে কথা বলি। ওর নাম শরীফ, আর 2 ভাই, বাড়িতে মা বাবা আছে। ও ইন্টার শেষ করে একটা চাকরি করতো, কিন্তু সেটা ছেড়ে দিয়ে বাসায় বেকার বসে আছে। আর ওর ছোট ভাই একটা চাকরি করে। ও মেয়েটাকে অনেক ভালোবাসতো। ওর কথাগুলো শুনে ওর প্রতি একটু মায়া লাগলো আমার। ও সেই মেয়ের পিছনে অনেক টাকা নষ্ট করেছে। ওর থেকে সব কিছু শুনে নিজে থেকে তাকে আর কিছু বলিনি আমি। এরপর থেকে মাঝে মাঝে আমাদের কথা হতো। তখন আমার এসএসসি পরীক্ষা শুরু হবে। বাসায় আম্মুকে কাজে সাহায্য করতাম আর পড়াশোনা করতাম, অনলাইনে যেতাম না। তবে মাঝে মাঝে ফেসবুকে গেলে শরীফের আইডি দেখতাম। তার অনেক ফ্রেন্ড ছিল, প্রায় 2000-এর মতো। আর আমার মাত্র 5জন, একজন ছেলে, সেটা শরীফ। ও বলেছে ও আর সম্পর্কে জড়াবে না, তাই আমি তাকে আর বেশি কিছু বলতাম না। তবে আমি ভাবতাম ওকে ভালোবাসবো, নতুন করে বাঁচতে শিখাবো, কিন্তু সে সুযোগ দিল না। আমার আর কিছু করার নেই। তবুও আমি ওর সাথে কথা বলতাম, অনেক বোঝাতাম। মাঝে মাঝেও আমায় বলতো, তোমার মতো মেয়ে হয় না, তুমি খুব সাধারণ একটা মেয়ে। আমার ফ্রেন্ড লিস্টে অনেক মেয়ে আছে যারা আমাকে ভালোবাসে, কিন্তু তাদের থেকে তুমি অনেক আলাদা। 2022 সালের দিকে আমি কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করব। তখন শরীফ আমাকে কল দেয় আর বলে সে আমাকে নাকি ভালোবাসে। আমার সাথে কথা বলে নাকি সে শান্তি পায়। আমার মতো করে কেউ তাকে বোঝে না। সে চায় আমি যেন তাকে ভালোবাসি, আর আমি তার কথা শুনে রাজি হয়ে যাই। 2023 সালের জানুয়ারি মাস থেকে আমাদের ভালোবাসাটা শুরু হয়। শরীফ আমার জীবনের প্রথম প্রেম। ওর সাথে সবসময় লুকিয়ে লুকিয়ে কথা বলতাম। যেহেতু আমাদের লং ডিস্টেন্স, তাই সবসময় ওর সাথে কথা বলতাম। খুব সুন্দরভাবেই দিন কেটে যাচ্ছিল। 6 মাস খুব ভালোভাবেই চলে যায়, কিন্তু 6 মাস পর শরীফ আমাকে অবহেলা করতে শুরু করে। আমার সাথে কথা বলে না, ফোন বন্ধ করে রাখতো। আবার কিছুদিন পর পরও নিজে থেকেই কল দিত। কিছু জিজ্ঞেস করলে বলতো আমার সমস্যা ছিল। আমার শরীফের কোনো ফ্রেন্ডের সাথে পরিচয় ছিল না, তাই ওর খবর আমি কারো কাছ থেকে নিতে পারতাম না। ও আমার সাথে কথা না বললে আমি কান্না করতাম, হাত কাটতাম, কেন যেন পাগলের মতো হয়ে গেছিলাম আমি। আমার সাথে একটু রাগ হলে ও অন্য মেয়ের ছবি স্টোরিতে দিত। কত কষ্ট লাগতো আমি যা বলে বোঝাতে পারবো না। মাঝে মাঝে আমি ভাবতাম, এই শরীফকে তো আমি ভালোবাসিনি। আমি তো ভালোবেসেছি একটা দুঃখ পাওয়া মানুষকে, তাহলে সে এমন কেন হয়ে গেল। আমি কান্না করতে করতে অসুস্থ হয়ে যেতাম। বাবা মা টেনশন করতো। আম্মু আমাকে ধরে কান্না করতো আর বলতো, কি হয়েছে তোর বল। আমি আম্মুকে সবকিছু বলে দিই। আমার শরীরে ব্লেডের দাগ দেখে আমার মা কান্না করে দিয়েছিল। আমি আমার বাবার সামনে যেতাম না, পাশেও বসতাম না। আমার হাত দেখে জিজ্ঞেস করলে কি জবাব দিব। আম্মু শরীফের সাথে কথা বলে। শরীফ আম্মুকে বলে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে যেতে, আর আমি যেন তাকে কল না দেই। এই কথাগুলো শুনে আকাশ থেকে বললাম। নিজেকে সামলাতে পারছিলাম না, আমার দম বন্ধ হয়ে আসছিল। আমার হাত কাটার ভিডিও শরীফকে দেই, সেটা দেখেও কল দেয়। ওকে একটা কথাই বলি, তুমি তো একটা মেয়ের কাছে ঠকেছো। ভালোবাসার কষ্ট তুমি জানো, তাহলে আমাকে কেন এত কষ্ট দিচ্ছ তুমি? তোমার কি একটুও মায়া হয় না? তারপর সে বলে তার ভুল হয়ে গেছে। আবারও আমাদের সবকিছু ঠিক হয়ে যায়, কিন্তু কিছুদিন পর পর শরীফের কি জানি হয় জানি না, আমার সাথে কথা বলে না, কল দেয় না। একদিন আমি জানতে পারি ওর আইডিতে কিছু মেয়ের সাথেও কথা বলে। সাথে সাথে তাকে কল দিয়ে সব বললাম। সে শুনে বলে সব মিথ্যা কথা। আমি তাকে অনেক বিশ্বাস করতাম, তাই তার কথা বিশ্বাস করে নেই। এভাবেই অনেক দিন চলে যায়। 2023 সালের 24শে ডিসেম্বর বাবা বাসায় আসে। আমাকে দেখতে একটা ছেলে আসে। আমার বাবা বলে আমার মেয়ে তো রান্না করতে পারে না, আমার মেয়েকে আমি বাসায় থেকে রান্না শিখাবো, তারপর
পর বিয়ে দিব, আমার মেয়ে এখনো ছোট আছে। সন্ধ্যাবেলা বাবা নিজের হাতে আমাকে খাইয়ে দিল। ওই দিনই বাবার সাথে বসে শেষ খাওয়া, আর একসাথে খাওয়া হয়নি। আমি ভাবলাম বাবাকে শরীফের কথা বলবো, সবকিছু বললাম বাবাকে, কিন্তু সে রাতের পর থেকে আমার আগের বাবাকে আর খুঁজে পাইনি। এক নতুন বাবা, তার চোখে আমার জন্য কোনো ভালোবাসা নেই, তার কথায় আমার জন্য কোনো মায়া নেই। আমার মুখে ভালোবাসার কথা শুনে তিনি যেন আকাশ থেকে পড়লেন। অনেকক্ষণ চুপ থাকার পর বলল উনি শরীফের সাথে কথা বলবে, আমার কাছ থেকে মোবাইল নিয়ে যায়। সকাল 10টায় বাবা শরীফকে কল দেয়, বাবার সাথে কথা বলে শরীফ। বাবা সোজা বলে দিল ওর সাথে আমাকে বিয়ে দিবে না। কথাটা শুনেই আমার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়ে যাচ্ছিল। তারপর থেকে বাবা আর আমাকে মোবাইল ধরতে দেয় না। বাবা বাসায় না থাকলে আমি চুরি করে মোবাইল নিয়ে শরীফের সাথে কথা বলতাম। এভাবেই চলছিল। 2024 সালের জানুয়ারি মাসে বাবা আমাকে মোবাইল দিয়ে বলে শরীফকে ব্লক করে দিতে। আমি এটা কখনোই করতে পারবো না। তারপর বাবা বলে হয় শরীফকে বেছে নাও, নাইলে আমাকে বেছে নাও। আমি শরীফকে বেছে নিলাম। বাবা বলল তার ঘর থেকে বের হয়ে যেতে। মা আমাকে পাঠিয়ে দেয় আন্টির বাসায়। আমি শরীফকে সবকিছু বললাম। শরীফ আমাকে বলে তার 6 মাস সময় লাগবে, একটা চাকরি পেলে আমাকে নিয়ে যাবে। বললাম কোনো মতে একটা চাকরি জোগাড় করো, বেতন বেশি লাগবে না। এদিকে বাবা আবার ঢাকায় চলে যায়। মা আমাকে বাসায় নিয়ে আসে। মা আমার সাথে কথা বলে না, খেতেও ডাকে না। বাবা বলেছে আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে। আমাকে আবারও দেখতে আসে, কিন্তু আমি বিয়ে করব না। আবারও হাত কাটলাম। এদিকে শরীফও আমার সাথে কথা বলতে চায় না, অবহেলা করে। আশেপাশের সব আত্মীয় স্বজনরা আমাদের কথা জেনে যায়। রোজার ঈদ চলে আসে, সবার কেনাকাটা করলো, কিন্তু আমার জন্য কিছুই কিনেনি। বাবা বলেছে বাবা যতদিন বাসায় থাকবে আমি যেন বাবার সামনে না আসি। সারাদিন রুমে বসে থাকতাম আর কান্না করতাম। ঈদ শেষে বাবা আবার চলে যায়। আমার মা আমাকে এতটাই মেরেছিল যা হয়তো কেউ ভাবতেও পারবে না। ঈদ শেষ হয়ে আবার কুরবানির ঈদ চলে আসে, কিন্তু শরীফ চাকরি জোগাড় করতে পারে না। এবার ঈদেও সবার জন্য কেনাকাটা হলো, কিন্তু আমার জন্য কিছু আনলো না। তারপরেও কিছু মনে করতাম না। আর কিছুদিন পর তো শরীফ আমাকে নিয়ে যাবে, এটা ভেবে হাসি খুশি থাকতাম। আমার এইচএসসি পরীক্ষা শুরু হবে। সেই সময় শরীফ একটা জব পায়, 17,000 টাকা বেতন। ভেবেছিলাম এই বুঝি আমার অপেক্ষার প্রহর শেষ হলো। এদিকে বাবা মা আমাকে অনেক অত্যাচার করতে লাগলো। সহ্য করতে না পেরে কাকার বাসায় চলে গেলাম। আর শরীফকে বললাম পরীক্ষা শেষ করে তোমার সাথে কাকার বাসা থেকেই চলে যাব। তো 30 জুন একটা পরীক্ষা ছিল। পরীক্ষাটা দিয়ে কাকার বাসায় যাই। কলেজ আর বাসা পাশাপাশি। পরের দিন শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দেখি কাকার বাসায় বাবা দাঁড়িয়ে আছে। আজ এতদিন পর তারা ভাই ভাই এক হলো, একসাথে কথা বলছে। সকাল 10টায় আমার দাদা দাদু আরো কাকা কাকি আন্টি সবাই আসে। সবাই মিলে আমার বিষয় শুনলো, সবাই মত দিল আজকে দরকার পড়লে তোকে কেটে ভাসিয়ে দিব, তারপরেও শরীফের কাছে যেতে দিব না। আমি সবার পায়ে ধরলাম আমাকে যেন শরীফের কাছ থেকে আলাদা না করে। কাকাকে বুঝিয়ে বললাম, কাকা বলল শরীফের সাথে কথা বলবে। পরে কাকা আর বাবা বুদ্ধি করে আমার কাছ থেকে মোবাইল নিয়ে যায়। আমাকে আর পরীক্ষা দিতে দেয় না। বাবা আমাকে সকালে বাসায় আনতো, বিকেলে কাকার বাসায় থাকতাম। ফোন বা